হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে দ্য কোম্পানিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013 কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা এই পুরো টপিকটাকেই শেষ করতে চলেছি। তো তার আগে চলো আমরা দেখে নেই আমরা কোন পর্যন্ত উপনীত হয়েছি এবং আরও কতটা পথ আমাদের এগোতে হবে। আমরা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি চ্যাপ্টারকে 9টি অংশে ভাগ করেছিলাম। তার মধ্যে আমরা ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে তোমার বিভিন্ন পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি পড়েছিলাম। তারপর আমরা পিএসইউ পড়েছিলাম, ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্স ইন্ডেক্সগুলো পড়েছিলাম আমরা। তারপর আমরা ইন্ডাস্ট্রিয়াল সিকনেস কী জিনিস সেটা দেখেছি, তার রিমেডি কী আছে সেটা দেখেছি। তারপর ইন্ডাস্ট্রি সংক্রান্ত বেশ কিছু বা কোম্পানি সংক্রান্ত বেশ কিছু অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও আছে বা মানে অ্যাক্ট আছে, রেগুলেশনস আছে, সেগুলো পড়ার জন্য আমরা উপনীত হয়েছি। তো আমরা অলরেডি একটা কোম্পানিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013 কমপ্লিট করেছি। এবার আমরা দ্য কোম্পানিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 পড়বো এখনকার সময়। তো কি যে এই অ্যাক্টে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে কি উল্লেখ করেছে। তো আমরা একটু পরেই দেখছি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কী জিনিস সেটা আমরা পরে পড়ছি। সেকেন্ডলি, যে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারের কথা বলা হয়েছে। মানে ধরো তুমি কোম্পানিতে মানে কি চালাচ্ছ, এবার আমি শেয়ার কিনবো। ধরো এবার আমি দু রকমের শেয়ার হয়, আমরা এই পর্যন্ত আসছি, আরও অনেক রকমের শেয়ার হতে পারে, কিন্তু চাকরি পরীক্ষা সম্পর্কিত আমরা দু রকমের শেয়ার পড়েছি। একটা হচ্ছে ইকুইটি শেয়ার, আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। তো প্রেফারেন্স শেয়ার মানে ইকুইটি শেয়ারে কী হয়, তুমি যখন শেয়ারটা কিনবে, ওদের বার্ষিক যে একটা মিটিং হয় সেখানে তুমি ভোট করতে পারবে। কিন্তু প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে কিন্তু তুমি কোনো ভোটিং রাইট পাবে না। আবার যে প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে, প্রেফারেন্স শেয়ারটা এরকম, ধরো তুমি কোম্পানির কাছ থেকে শেয়ার কিনেছো, এবার কোম্পানির মনে হলো যে আমার শেয়ারটা আবার জরুরি, তোমাকে সেই শেয়ারের মার্কেট ভ্যালু দিয়ে তোমার কাছ থেকে আবার শেয়ারটা নিয়ে নিতে পারে। এটাই হচ্ছে যে প্রেফারেন্স শেয়ার। আর শেয়ারটা নেওয়ার সময় সে চাইলে তার কোম্পানির প্রফিটের পয়সা থেকেও নিতে পারবে, আবার ক্যাপিটাল থেকেও নিতে পারবে, মূলধন থেকেও নিতে পারবে। আগে কিন্তু ক্যাপিটাল থেকে নেওয়া যেত না, ঠিক আছে? আচ্ছা, তো এটাই হচ্ছে প্রেফারেন্স শেয়ার। তো এটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে কি মানে কি অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর্স। কোনো একটা কোম্পানির মানে অডিটর অ্যাপয়েন্টমেন্ট হয় এবং তার বেতনটা সেটা কিন্তু যে অ্যানুয়াল জেনারেল যে মিটিং হয় সেখানে কিন্তু শেয়ার মানে কি সেখানে রাখা যেতে পারে, সেখানে উপস্থাপন করা যেতে পারে এবং শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের মাধ্যমে তার বেতনটা মানে মানে স্থির করা যেতে পারে। হ্যাঁ, তো প্রিভিয়াসলি এরকম কোনো অ্যাক্ট ছিল না। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে কি জুডিশিয়াল ম্যানেজমেন্ট মেকানিজম। তো তার দ্বারা ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো হাইকোর্টে যে ট্রাইব্যুনাল তৈরি করা, ঠিক আছে? এই হচ্ছে কি যে মেজর অ্যামেন্ডমেন্টস ইনকর্পোরেটেড ইন দ্য 2019 অ্যাক্ট, ঠিক আছে? এবার আসি আমরা যে ন্যাশনাল নতুন একটা টপিক, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালস। যদি কোনো কোম্পানির মানে কি দুই বা ততোধিক কোম্পানির মধ্যে যদি ডিসপুট হয়, তখন সেটা কোথায় উপস্থাপন করা যাবে? তখন হচ্ছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করা যেতে পারে, NCLT, ঠিক আছে? আগে এটা কোম্পানি ল বোর্ডের কাছে পেশ করা যেত, কিন্তু এটা এখন সেটা তুলে দিয়ে যে NCLT এর কাছে মানে দেওয়া হয়েছে সেই মানে পাওয়ারটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে যদি কোনো একটা কোম্পানি ইনসলভেন্সি এবং ব্যাংক্রাপসিও যদি হয়, তখন ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড 2016 হিসেবে কেউ চাইলে যে NCLT বা ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসি আমরা যে যদি মানে NCLT এর নির্দেশ বা বিচার ব্যবস্থা সেটা যদি ভালো না লাগে, তবে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু সেটা আপিল করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে এই NCLT না টোটাল ইন্ডিয়াতে আপাতত 2020-21 অর্থবর্ষ পর্যন্ত 16টা ব্রাঞ্চ ছিল। তো এখন জানি না কত আছে, তোমরা একবার দেখে নিও।
আর যেখানে কি না একজন প্রত্যেকটা মানে কি যে বেঞ্চের ক্ষেত্রে মানে হ্যাঁ বেঞ্চের ক্ষেত্রে একজন জুডিশিয়াল মেম্বার থাকবে, যিনি কিনা রিটায়ার্ড হাইকোর্ট জাজ অথবা সার্ভিং মানে কি হাইকোর্ট জাজ, হ্যাঁ। আর একজন টেকনিক্যাল মেম্বার ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস মানে কি যে সার্ভিস থেকে, কি বলবো, একজন টেকনিক্যাল মেম্বার ইন্ডিয়ান ল কর্পোরেট ল সার্ভিস থেকে। তো মানে কি এই যে একটা চাকরি পরীক্ষা ইন্ডিয়ান ল কর্পোরেট সার্ভিস, তো পরীক্ষা দিয়ে সেখানে চাকরি পাওয়ার পর সেখানে এক্সপিরিয়েন্স থাকার পর তারপর উনি এখানে আসতে পারে। তো বুঝতে পারছো যে ল কর্পোরেট সার্ভিস, তারপর নিশ্চয়ই যে এলএলবি বা হচ্ছে কি উনি অ্যাডভোকেট হওয়ার পর তারপর চাকরি পরীক্ষায় বসলো বা এক্সপিরিয়েন্সের পর থ্রুতে যে ইন্টারভিউ দিল, এইভাবে করে তারপরে এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপর হচ্ছে এখানে বসতে পারবে, হ্যাঁ। এই তো এই হচ্ছে কি আমাদের যে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। এবার আমরা যে মানে কি বলে কোম্পানিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যে আছে, তার হচ্ছে কি এখানে আমরা একটা পয়েন্ট পড়েছিলাম কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। মানে ধরে নাও কোনো একটা কোম্পানির যদি নেট ওর্থ 500 কোটি টাকা হয়, আমি কিন্তু আগের ক্লাসেই আমি কিন্তু বলে রেখেছি কি বলে নেট ওর্থ কি, নেট প্রফিট কি জিনিস, তারপর হচ্ছে কি নেট টার্ন ওভার কি জিনিস। তোমরা আগের ভিডিওটা দেখে নাও, তো সেখান থেকে ক্ল্যারিটি নেওয়ার পর তারপরে এটা তুমি বুঝে যাবে। তার মানে কি কোনো একটা কোম্পানির নেট ওর্থ মিনিমাম 500 কোটি টাকা থাকতে হবে, অথবা টার্ন ওভার 1000 কোটি টাকা থাকতে হবে, অথবা নেট প্রফিট 5 কোটি টাকা থাকতে পারে, অথবা তার বেশি, হ্যাঁ। সেটা কি মিনিমাম লাস্ট 3 বছর ধরে এটা থাকতে হবে। এই 3টা অপশনের মধ্যে একটা থাকলে কি তার যা নেট মানে কি নেট এভারেজ প্রফিট যে হচ্ছে কোম্পানির, তার 2% প্রতি বছর প্রতি বর্ষে কিন্তু সোশ্যাল মানে ইনফ্রাস্ট্রাকচারে বা সোশ্যাল সেক্টরে খরচা করতেই হবে, এটা বাধ্যতামূলক। কিরকম সোশ্যাল ক্ষেত্রে এডুকেশনাল কিছু বানাও, হসপিটাল বানাও, কিছু টাটা হসপিটাল, মেমোরিয়াল হসপিটাল বা সামথিং স্কুল বানায়, কলেজ বানায়, এগুলো সোশ্যাল সেক্টরে ইনভেস্টমেন্ট করা, হ্যাঁ। তারপর কোনো একটা পার্টিকুলার ওষুধে করো, R&D করতে পারে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারে, তারপর উইমেন এম্পাওয়ারমেন্ট করতে পারে, বিভিন্ন রকমের সোশ্যাল এলিমেন্ট আছে যেগুলো কিনা যে আপগ্রেডেশন করতে পারে। এটাই হচ্ছে যে কি বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা রিসেন্ট রিফর্মস ইন ইন্ডাস্ট্রিয়াল লেবার ল। আরও বেশ কিছু ল আমরা পড়ছিলামই হচ্ছে এই কর্পোরেট দুনিয়ার বেশ কিছু ল নিয়ে, আইন আদালত নিয়ে, আইন নিয়ে। তো আমরা দেখব বইতে দেখবে যে নীতিন সিংহানিয়া বা রমেশ সিংয়ের বইতে দেখবে কোড অন ওয়েজেস 2019 প্রচুর পরিমাণে ল পাস হয়েছে। এগুলো শুধুমাত্র লয়ের নামগুলো লেখা আছে, কিন্তু ডিটেলে সেরকম কিছু বলা নেই। তারপর দ্য কোড অন ইন্ডাস্ট্রিয়াল রেজলিউশন 2020, তারপর দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020, দ্য কোড অন অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস 2019 অ্যান্ড 13 লেবার লস। এরকম খালি প্রচুর, কম করে আমার বইতে প্রায় 40-50টা ল নাম লেখা আছে, কিন্তু ওগুলো ডিটেইলে বলা নেই, ঠিক আছে। তাহলে আমরা এই মেজর টপিক শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা যে আমাদের অষ্টম মেজর টপিক MSME বা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ টপিকটাকে শুরু করব, হ্যাঁ। তার মানে কি আমরা 8 নম্বর মেজর টপিক এবং 9 নম্বর মেজর টপিক পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যায়, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে অবশ্যই উপস্থিত থেকো, বাই।